গল্প মনোহরণী। তৃতীয় পর্ব। লেখনীতে আনিকা আয়াত। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদ উঠেছে। তুষি সবেই বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে, যার ফলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই। এই আছে এই নেই, মনে হচ্ছে সূর্যি মামা লুকোচুরি খেলছে। তুষি রুম থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল। মামি, ও মামি, আমি একটু ছাদে যাই। রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল, খেয়ে যা। এরপর যত খুশি ছাদে বসে থাকিস। না মামি, এখন একটুও খিদে পায়নি। বিশ্বাস কর। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলেই ছুটল ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে, শীতের সময় মিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল, এই তুষি, এখন যাস না। খেতে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কারো কথা শুনে না। অনতত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলে সব গোছগাছ করতে চলে গেল। এরই মধ্যে তুষারও বাইরে থেকে এসেই নূরজাহানকে তাড়া দিল। বলল, আম্মু, খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে। তুই হাত মুখ ধুয়ে আয়। তুষার এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজল। নূরজাহান তুষারকে ওইভাবে তাকাতে দেখে বলল, তুষিকে খুঁজছিস? ও রুমে নেই। ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে জিহ্বায় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। চট করেই চোখ বন্ধ করল তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কি যে বলো মা, ওই বেয়াদবকে খুঁজবো, তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করেছো। হি হি। আচ্ছা, ওই বেয়াদব আর কতদিনে বাসায় থাকবে? প্রথম দিকে মুচকি মুচকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুন্তি নিয়ে তেড়ে এসে বলল, কি বললি তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে। তাতে তোর কি? দরকার পড়ল সারা জীবন রেখে দিব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয়, নিজেই বাড়ি থেকে বিদেয় হ। ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলে, যাক বাবা। এ বাসায় তো মাত্র 3টা রুম। তার মধ্যে একটা তোমার আর বাবার। আরেকটা গেস্ট রুম। বাকিটা আমার। এখন তো দেখছি তুষিচুন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে? শুধু আমার সব জিনিসে নজর দেওয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখো। যদি খাস তাহলে এখনই আয়, আমি একটু শুব। আয় হায় মেরি আম্মা। শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও, দেখছি আমি। তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথা মনে হয় বুঝলেন না। দুভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে বলল, শ্বশুরের মেয়েকে? মানে তোর বউ? বাবা, আমি তো এখনো তোকে বিয়েই করাই নাই। এই তুষার, তুই কি আবার ঢাকা নিজেই নিজেই বিয়ে করে নিলি নাকি? হায় হায় তুষার, এ তুই কি করলি? আমার কথা একবারও ভাবলি না? কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মায়ের এমন কাণ্ডে হা হয়ে গেল। এ কি হলো? সে কি কখনো বলেছে বিয়ে করেছি? নাকি উল্টাপাল্টা কিছু বলেছি? তবে মা কাঁদছে কেন? বাম হাত কপালে চাপড়ে হতাশ হয়ে মনে মনে বলল, ড্রামাবাজ মা। সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। তবে মুখে বলল, দেখো মা, আমি ওই কথা বলিনি। বলেছি যে তুমি রেস্ট নাও। আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। কথা আর বাড়ালো না, তুষার বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা হলো। ছাদের চারপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেক জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে হরেক রকমের বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা মম করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতেই তুষারকে ছাদে আসতে দেখল তুষি। মুখ ভেঙচি কেটেই রেলিংয়ের উপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খাকড়ি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়াল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি দিন দুপুরে মানুষ মারতে উঠে পড়ে লেগেছিস নাকি? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষির। দাঁত চেপে বলল, তাতে তোমার কি?
আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো, তুমি কোনো কথা বলতে আসবে না। জ্ঞান হারাবে না মরে যাবে এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়। বোকা মেয়ে, ওসব বুঝবি না তুই। বয়স কম, এর জন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কত চিল্লায় বেশি। কথাগুলো শুনেই তুষি রেগে গেল। এই ব্যাটা কোন কথা থেকে কোন কথায় গেল? শালা বদলোক। পূর্ণরায় তুষার বলল। এদিকে আয় দেখি মাথা মুছে দেই। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেট টেপেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করতে, কিন্তু মনে হয় এই বুঝি বোম এখনই ফেটে যাবে। এই তুষার হতচ্ছাড়া আর কত ভাবে কথা শুনিয়ে শান্তি পাবে কে জানে। এসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই। আমি পারবো, নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাতে নিয়ে নিল তুষার। মাথায় জুড়ে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনোদিনও না। যদি পারতিই তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতেই আবার ফাইজলামির ছলে বলে উঠল তুষার। মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস, তবে মাইর হবে। তাও দুগালে দুইটা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়। বেয়াদব, তোর তো কিছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশে কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই। কত স্বপ্ন আমার, এসব তো তুই এক নিমিষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবা ডাক দিতেই পাবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাব। দুই চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে চুল মুছিয়ে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। এই মেয়েটার প্রতি বার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। ওর এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। এদিকে তুষি ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বনমানুষ কি শুধুমাত্র চুল মুছাতে সেই বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষির মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করল সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, ও থু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে সব পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এ কথাটি বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষির আগে গোজগোজ করতে করতে জবাব দেয়, বনমানুষের ঘরে বনমানুষ। ফাইজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম। কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ। আসলে তোমার নাকি বিশ্রী। জংলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কাউ জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগেমেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আসিস ওভাবেই দাঁড়া, এখন আমি তোর কাকের বাসার মতো চুলগুলো বেঁধে দেই। এভাবে নিচে যাওয়া যাবে না। হয়তো তোর উপর পেতনি ভর করবে। আমার হবে জ্বালা, শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্তে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জংলি ভূত এক মুহূর্তও শান্তি দিবে না সেটা তুষি জানে। তাই বলে ছাদে। ইচ্ছে করো ছাদ থেকে এক লাফে টুপ করে নিচে পড়ে যেতে। তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধল আরেক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিকমতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে উঠল। তুষার দিল এক ধমক, তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলেও তুষি 32টা দাঁত বের করে ক্রমাগত হেসে যাচ্ছে।
শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাদো কাদো ভাব নিয়ে বলে, এভাবে হাসিস না তুষুচুন্নি। আমার বুকে ভীষণ ব্যথা হয়। নিঃশ্বাস নিতে পারি না। আমার হার্টবিট ফাস্ট হচ্ছে। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব। এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করল। ছাদে আর দেরি না করে তরতর করে সিঁড়ির দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আস্ত বনমানুষ একটা। সময়টা তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। আকাশে লাল আভায় চারপাশ স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে, পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসার জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং উঠে যাওয়া বেঞ্চই জানে শত শত যুগলের ভালোবাসা অবিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জামো মুখ আর প্রেমিকের দুষ্ট হাসি। বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পেই তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে, যে করেই হোক আজ বিকেলে দেখা করা চাই। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদা সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি, অনেক কাঠখড় পোহাতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো, রাফসার তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখেই চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টা নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দী হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি সেই দৃশ্য! ওই দিকেই তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে, কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি? জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করল। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা খাকড়ি দিয়ে মাথা চুলকে বলল, এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যাক। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীন ভাবেই তাকিয়ে শুধালো, এতটুকুই? আর কিছু না? না। আর কি? আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হলো। চোখ সরিয়ে আবার সামনে দৃষ্টিজোড়া নিবন্ধ করল। মিরাজ বুঝল বোকামি করে ফেলেছে। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে বইটা দিয়েছিলাম, পড়েছিলি? কেমন বইটা? ভালো, খুব ভালো। রাফসার নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেল। বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠায় কিছু ছিল দেখেছিস? কি দেখব? বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটি শুনেই মিরাজের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদতে। তার মানে কি, চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে? যার জন্য সারা রাত কাপা হাতে এক এক করে 10 পৃষ্ঠা লিখলেও মন মতো হয়নি বলে আবার লিখেছে, সে পড়তেই পারল না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় না এর জন্যই তো কাগজে লিখা। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওই দিন বাসায় যাওয়ার পরই এক বসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়, কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লিখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা। চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না। শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো তখন এক রাফসা আমার মাথার পাশে বসে কাঁদবে, বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে আবার আমার কপালে জলপট্টি দেয়ায় মনোযোগ দেবে। কোনো এক সন্ধ্যায় হুট করেই অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার গরমে ঘামা গায়ে লেপ্টে যাওয়া শার্টের বিশ্রী গন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দেব। রাফসা খিলখিলিয়ে হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এটুকু আবদার তো করতেই পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিও রাখতে পারে। তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর আমি খুব যত্ন করে রাখবো পুষ্পফুল। জানিস আমি না তোর কাছে ভীষণ ভীতু। 57টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারি না।
প্রকাশও করতে পারি না। শুধু 1000 বার বলতে চাই, বিয়ে করবি আমায়। তোর ব্যক্তিগত আহাম্মক। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিন থেকেই মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন বহুবার সেই চিরকুট পড়ে তবেই ঘুমাতে যায়। রাফসার একসময় এসব কথা ভাবতেই বিরক্তে মনে হচ্ছে এখন ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আহাম্মক ভালোবাসি সেটা বলতে এত কেন ভয়? সোজা সাপটা ভালোবাসি বললেই তো হয়। তা না, কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে? ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে। শুধু বাকি, বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললে বল, না হলে উঠলাম। মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ও সব কথা। আগে বল মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসি। আগে বলবি না আমাকে, তাহলে তো আসতেই মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করেই এমন করলো। নিজের প্রতি 1000টা গালি দিয়ে তবেই রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটা সামনে থাকলেই কি করা উচিত কিছুই বুঝতে পারে না, সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে 1000 বার আওড়ালো, আহাম্মকের আহাম্মক, একমুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না, গাধা। মেয়েরা কি সে ইমপ্রেস হয়? সব কি তোকে আমি শিখিয়ে দিব? একটু 20 টাকার গোলাপও তো আনতে পারতি হতচ্ছাড়া। বলদ, কেন যে আসতে গেলাম এই বলদের কথায়। সারা রাত ভেবেছিলাম কি আর হলো কি। মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটেছিল। তুষার রুমে উকি দিয়েই দেখল তুষি পড়ার টেবিলে দুহাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থা ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখল। মাঝে মাঝে মশার কামড়ে নড়েচড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজের হেসে নিয়ে অত্যন্ত সিরিয়াল ভঙ্গিতে গম্ভীর হয়ে বলল, কিরে চুন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কে থাকার। আসলে ভেবে দেখলে তোর চুন্নি নাম অনেক কিছুতে যায়। যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মনচুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষি হালকা নড়ে আবার পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চ স্বরে বলে, তুষি উঠো, দেখ তোর চুলে তেলাপোকা। উঠো উঠো। গেল রে, তেলাপোকাটা একেবারে তোর নাকের ভেতর ঢুকে গেল। তুষি ভয়ে দরফর করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখন ভিতর থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে বলে, বাবা চাও তু তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই। ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলেই তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে, উচ্চস্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে, আর জড়িয়ে ধরা তো দূরের কথা। এই প্রথম এমন স্পর্শ বুকের ভিতর মনে হচ্ছে ধুরুমধারুম শব্দে হাতুড়ি পেটাচ্ছে। মনের মাঝে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। এ যে হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলার বৃষ্টি। বড় একটা দম দিয়ে তুষারও নিজের দুহাতের বাঁধন শক্ত করল। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরই ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পর পর 2বার টুপ করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমু খেয়ে ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখো, আমি দেখছি দুষ্টু তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস তুষুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না। ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব। আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি ওইভাবে ধরে রেখেই হু হু করে কেঁদেই যাচ্ছে।
ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেভাবে খুব নিশ্চিতে থাকা যায়। চোখের পানি, নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে, আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুঁচকালো। মনে মনে বলল, শালি, একটু ভালোভাবে থাকবি তা না। রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোমান্টিক মহিলা, কি সব অসভ্যটা করছিস? আমার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে। তুষির চুলে সেও মুখ ঘষল, এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষো। নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখো। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি। না তুষার ভাই, এসব বলো না। তুমি ফেলে দাও। আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক। কামলা পেয়েছিস বিনে পয়সায়। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি। তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল। বলল, কেমন দিলাম তুষু চুন্নি? দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ। কারণ তোর মাথায় ঘিলুটিলু কিচ্ছু নেই। কথাটি শুনেই মাথা তুলেই বুঝল তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূল ওই বনমানুষের। বুকে কিল ঘুষি দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দুঃখের দংশনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার কয়েক পাশে লাল বর্ণ ধারণ করল। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুষো। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলি। ছি ছি তুষু, এই ছিল তোর মনে? একদমে কথা বলেই আয়নায় ভালোভাবে গলা দেখতে দেখতে ন্যাকা কান্না করে আবার বলে, কান খুলে শুনে রাখো তুষো। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক, দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা। আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তুষি ফালতু কথায় ভীষণ চাতে গেল। তেরে গিয়ে বলল, নাটকের গোডাউন। তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান। আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস তাতে মন ভরেনি। এখন আবার মাংস খেতে চাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে পাপ। তুষির গাপিত্তি জ্বলে যাচ্ছে। রাগে গোজগোজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি তোমার আজকে খবর আছে। তুষার ফট করে বলে, কটার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস। ভদ্রমহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুথু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে। তার উপর খেপাচ্ছে এই বনমানুষ। তবুও এক বিন্দু বুঝতে দিবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে? নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব? জংলি ভূত। আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি। তার আগে একটা কথা শুন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট একটি বের করে টুস করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি শোন তুষো। বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না। তবে বিয়ের পর দেহ, মন দুটোই তর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথায় কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়াটি। এতক্ষণের দুষ্টু কথা সব এখনো নিজের চোখে ও কুর্নিশে বাজছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেল। নিজের কাছে এদিন পর্যন্ত যা কিছু তুষার দিয়েছে সব জিনিস যত্নে করে রাখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে।
ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বা পাশে ভয়াবহ এক অসুখ শুরু হয়েছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিম ঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠল তুষি। দিন দিন এত কেন রোমান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্তবর অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছে করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে, তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি। তুষার ভাই তুমি। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর। জানালার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দলা দিচ্ছে যে। খুব কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন বেকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষারের ঘুম ভাঙ্গার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করছে। কাল রাতেই তুষারের খালাম্নিকে আসতে বলেছেন তিনি। বনের জন্য অনেকদিন ধরেই মন পুড়ছে তার। তুষারের খালা, নানু আর দুই বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষের জন্য হাহাকার করে, সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমক। এই নিয়ে নূরজাহানের খুশির শেষ নেই। মা, বনের জন্য যা যা পারছে সব নিজে রান্না করছে। দেখে যে কেউই বলবে আজ মনে হয় আরও 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষ দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখল ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করল, তুষি আম্মু ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে, একেবারে জম্পেশ ঘুম দিয়েছি। এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে উঠে তুষি। আজাদ হোসেন ও ভাগ্নির কথায় হাসে। এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে? বলো তো আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মামাকে বলে, মামা আজ আর তোমাকে মামি পাত্তাই দিবে না। দেখে নিও, দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তুলে আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস। নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়। তখন আর আমাদের চিনেই না। এ কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্না ঘর থেকে একটু উকি দিয়ে বলে, কি ব্যাপার? এত কি নিয়ে হাসা হচ্ছে মামা ভাগ্নির? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে। আয় তো তুষি, তুই আমার কাছে আয়। হাতে হাতে সাহায্য কর আর কথাও বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তরস হইছে না। তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখল প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করেই দেখল তুষি কাজ করছে। অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল সে। এরপর চোখ বড় বড় করে বলল, আম্মা ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখের ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনই চোখে দেখি না, এভাবে চললে তো কেউ বউ দিব না আম্মা। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথা খানিকটা হকচকিয়ে গেল। কাঁচুমাচু করে সাইটে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকেই দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে উঠল, হাই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের দুই চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষার কথায় হেসে দিল। এরপর বলল, তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলেছে, দে ইচ্ছে মতো চিমুচি কেটে। কোনো ছাড়া ছাড়ি নেই। তুষি অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো।
এর মানে হলো জংলি ভূত, একা শুধু পাই তোকে, সব কিছুর শোধ তুলব। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটেই হুড়মুড় করে নিজের রুমে দরজা আটকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তুষারের চোখ ছানাবড়া। এ কি করলো তুসুচুন্নি? তাই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল। দিন দিন তো দেখছি সাহস বেড়েই চলেছে। নূরজাহান হা হা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে। কি মনে করেছিলি এবারও ছেড়ে দিবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দিব। তুষার মনে মনে বিড়বিড় করে, রাক্ষসী, রাক্ষসী, রাক্ষসী। দুপুরে সময় সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার দুই মেয়ে রাদিবা, মারিহা সকলের সাথে ভালোমন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশিকে দেখে কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই। তুষির সাথে আগে থেকেই রাদিবা, মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সেই যে তার কোলে বসে আছে আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেল। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দিব ওকে তুষি। কেউ ঘুমাতে পারবে না আগেই বলে দিলাম। আমরা তো কালকের পরের দিনই চলে যাব। তাই সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা হবে ওকে গাইস। তুষিও বেশ খুশি হলো। রাদিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল, ওকে আপু, সেই মজা হয়। ইয়ো এ। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুসুচুন্নি। তুষারের কথায় মারিহা যায় নুয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিবা মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমরা যখন ভদ্রতা জানি না তবে তুমি শিখাও, দেখি কেমন পারো। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই। এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব। গুনে গুনে 10টা। শখ কত? পারবো না আমি, যাও তো, আমাদের কথায় বেঘাত ঘটাতে ঠিকই চলে আসছো। যত সব বন মানুষ। মারিহা হা হয়ে গেল। এদের ঝগড়া দেখে। ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না তখন ওর হাত মুচড়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি এটা কি ওদের জানিয়ে দেব? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি। চল আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়া যাওয়াই নেই। গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো এই দিন দিন নয়, আরও দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করব তো বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি। তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরাই কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করাই তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ হয়ে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব। জংলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল,
আর জীবনেও আসবো এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব। এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না। মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করল না। এখান থেকে যেতে পারলে তবেই শান্তি পায় সে। তাই তুষি হনহন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করেই উপরের চেইন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাজরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে দুহাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা, মির্জাফরের মেয়ে। কখনো কারো জন্য চুড়ি কিনা হয়নি। প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেটে গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবুও আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নি সেই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়েই খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট, অভিমান নিমেষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাদিবা তুষি ডেকে উঠে। তুষি, এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি। হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয় ভয়ে ঢোক গিলে। চুর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হায় হায় কে উঠে। কিভাবে হলো এসব? তুষার দেখলে তো আর রক্ষে নেই। এত চুরি তুষারের রুমে কোথায় থেকে আসলো তুষি? রাদিবাও তখন তুষির পানে সন্দিহীন চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুরি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতেই এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে, পিছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুরি ভেঙ্গে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তাও তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসে নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসেও তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙ্গেছে বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় চাপড় মারল। কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করল। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাঁচ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকাই কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু, এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে। পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে, এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবে এই মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরও জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষার এই কথায় মিটি মিটি হেসে মনে মনে বলে, যাতে ঠিক না হলেও তালে ঠিক। পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পোহাতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করেছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি। চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীরে পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা, মারিহাও ছিল। পানের কৌটাটা কোলে নিয়ে হামিদা বেগম বলল, পায়ের ব্যথা এখন কেমন হয়েছে তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারোতা। খুব খুশি হইতাম নানা ভাই। হালকা হেসে তুষি বলে,
অবশ্যই যাব নানু। আমার তো নানু নেই। তুমি আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে, আমিই তো তোমার নানু। কেন তুমি কি আমারে নিজের নানু ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। এবার নানুর কথায় তুষি রাগেই বলে, নানু বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কি কস কিছু বুঝি না। সবাই ফিক করে হেসে উঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মন্ত হয়ে যায়। মারিহা এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল। ওই ঘটনার সময় তাকে রাদিবা তখনই হনহন করে রুমে এসে বলেছিল, আপুরে ওইদিকে তো অবস্থা করুন। তুষির পা কেটে গেল। জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ার কিসের নাকি ভবিষ্যৎ বউয়ের জন্য কিনে রাখা সেই চুড়িতে। এবার বুঝছিস তুষার ভাইয়ার রিলেশন আছে। আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারো সাথেই চুটিয়ে প্রেম চলছে। কথাটি শোনার পর থেকেই মারিহার বুকের ভিতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে। না, এটা সে কোনো কালে সহ্য করতে পারবে না। তখন থেকেই উসখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদিই তুষি কিছু জানে থাকে, ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকাল মুখে কুলু পেটে বসে ছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকড়ি দিয়ে বলে, তুষি তোমাকে একটা কথা বলবো। সত্যি সত্যি উত্তর দিবে। যদি শিওর বলতে পারো তবে তোমাকে আমি নিজে যত পারো তত ফুসকা খাওয়াবো। তুষি দুভ্রু কুচকে ভাবুক হয়ে বলে, জি আপু বলো। মারিহার কথায় রাদিবা হা হয়ে যায়। কিপ্টুস বোন তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না। তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুসকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য অধিক আগ্রহে বলে, তুই এমন কি জিজ্ঞেস করবি, যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। কথা শেষ হতেই মারিহা দিল এক ধমক। চুপ কর তুই। আমার কথার মাঝে একদম আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল। তবে চোরা চোখে বনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছুড়ে মারিহা, তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো ভাইয়ার মতিগতি ভালো লাগছে না, তাই জিজ্ঞেস করছি। আমরা ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে জাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুরি টিপ কিনে রেখে দেয়, তুমিই বলো। কথাটি শুনেই তুষি বিষম খেল। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাদিবা গ্লাসে পানি এসে তুষিকে দেয়। তুষি এক নিমেষে ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখে দিয়েছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু। তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাদিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু আমি বিকেলেই তোকে বলেনি। তবু আমার কথায় এক বিন্দু বিশ্বাস নেই তোর। এই তুই আমার মায়ের পেটের আপন বোন তো। তুই আমার বোন না। ফুটপাতে বসে কাঁদছিলি তাই না পারতে বাবা বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে কথা বলবি না। রাদিবা বোনের কথায় রাগে গোজগোজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দিবে সে। আজ এর একটা বিহিত হতেই হবে। মারিহা আবার হাসি মুখে বলে, তাহলে তুষি এক কাজ করবে। তুমি তো তুষারের সাথে ভালোই কথা বলো। ভয় পাও না। আসলে ভাইয়ের রাগ আমি খুব ভয় পাই। তাই কাজটা তোমাকে দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে, যদি কিছু পাও অমনি আমাকে খবর দিবে, ঠিক আছে? তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিহার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বর্ষর অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মানকা চিপায় পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চুরকেই বলছে, তুমি কি চুরি করেছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনে দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটার কিছুই হলো না। সারারাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পরপরই তুষি ঘুমে তলিয়ে গেল।
রাদিবাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন আজ তার নাটক দেখাই আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাদিবা। মারিহা চিন্তায় ঘুমাতে পারছে না। মন কেমন কু গাইছে, তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য, কোনোভাবেও মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে আর উঠার নাম নেই। এদিকে মারিহা এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে, মনের ভেতর কি চলছে তা বুঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন আজ একটু বাইরে যাওয়া যাক। কিছু শপিংও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষি মা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারের কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলে, মামি আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও। পিছন ফিরে রাদিবার দিকে তাকিয়ে বলে, প্লিজ রাদিবা, একটু যাও না। রাদিবা কিছু বলার আগেই মারিহা চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। এই যাব, এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করল মারিহা। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনরিনে গলায় বলে, তুমি যাবে না তুষার ভাইয়া? সবাই বসে আছে। তুষার বিছানায় হেলায় দিয়েই শক্ত কণ্ঠে বলে, না যাব না। আমার শরীর ভালো লাগছে না। তোরা যা। বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনেই চকিত দৃষ্টিতে তাকায় মারিহা। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিহা। নিজের ডান হাত বাড়িয়ে তুষার কপালে স্পর্শ করে বলে, দেখি জ্বর হলো নাকি? কই শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে। মাথা ব্যথা করছে। মারিহার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোরে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না তাই না? থাপড়িয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? আমি না গেলে কি কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই এক সেকেন্ডও দেরি করল না, তুষার হনহন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করেই তুষির উপর উঠা সব রাগ মারিহার কাছে ঢালল। মারিহা কখনো ভাবেনি তুষার এরকম ব্যবহার করবে। আচমকাই কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্ত শিষ্ট মেয়েটার কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাক হলো। অল্প কিছুতে কোনোদিন মারিহা কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন, মারিহা কি হয়েছে, কাঁদছিস কেন? তুষার কিছু বলেছে? তার মা তুষারের কথা বলায় আরও কান্নার বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাই আমাকে বকেছে মা। এখানে আমি থাকবো না। বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলেই এক দৌড়ে রুমে চলে গেল। তুষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জংলি ভূত দেখি দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছে দেখতে পেল কার সাথে ফোনে যেন খুব হেসে হেসে কথা বলছে। তুষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ছাড়লে? কাল থেকে কথা বলিনি, বেশ করেছি। কখনো বলবো না বনমানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তুষির চোখের দিকে পলকহীন ভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি। নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়।
আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্নভিন্ন করে দেবে। তুষি এসব জটিল কথার মানে কিছুই বুঝল না। তাই দুই ভ্রু কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে চোখে চেয়ে পুনরায় বলে, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী! আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন জ্বলসে যায়। বুকের বা পাশে উত্তেজনায় ধক ধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে। এক বেলা কথা না বললে মনটা পাগল পারা করে তুলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার এক একটা কারণ দেখছি। আসলে মূল কথা সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া এরকম মেয়ে আর তো কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? হতেও পারে, যেভাবে মধু মিশিয়ে কথা বলে। পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করল এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বলল তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে। তবুও ভাবুক হয়ে তুষারকে বলে, সেই কথায় থাকে, তেমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও তবেই না বুঝবো আসলেই আগুন সুন্দরী নাকি ফাল্গুন সুন্দরী। কথাটি একটু ফুরন কেটেই বলে তুষি। এরপর হি হি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সব সময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইটহার্টকে দেখতে চাস তবে আয়নার সামনে গিয়ে বসে থাক। দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছে। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে তুষি, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বুঝার চেষ্টা করল। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটি মিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চস্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলে, এমা তুষু, তোর গোবর মাথা এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায় ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষির হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারকে দূরে সরাতেও পারল না। নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিহাকে অনেক বুঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারলেন না। সেই যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসে ছিল আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলে না। সব সময় মুখে থাকে মেয়ে ভুলানো হাসি। ছোটবেলা থেকেই একটু একটু করে মনের ভেতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলেদুলে হাঁটা সবকিছুতেই তার যেন ঘোর লেগে যায়। একবার যখন মারিহা মাত্র ক্লাস 8-এ পড়ে তখন নানুর বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল তীব্র গরমের কারণে সারা চোখ মুখ হয়ে গেছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মাহিরা বুকে শীতল বাতাস বইছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতেই পারে না। ওই দিন পর থেকেই মারিহা তাকে অন্য নজরে দেখা শুরু করল। সারা দিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এ ভাবনা বিয়ে পর্যন্ত মারিহা ভাবতেই পারে না। এসব কল্পনা করতে গেলেই কান দুটো ঝা ঝা করে উঠে। মারিহা আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদুল নেই দেখে জোরে এক ধমক দিয়ে বলে, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলো তোকে আমি রেখেই চলে যাব। রাদিবা মুখ মুচড়ে দিল। এরকম মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করিস না। যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলে, আপু কালকে যেও। এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ। জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থপ্পড় তো দেয়। আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোট খাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিহা তুষির কথাকে তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার ব্যাপারটা এক না। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার। একবার এসে সরি পর্যন্ত বলল না।
সেই যে বাসা থেকে বের হয়েছে আর আসার নাম নেই। তার মানে কি আমি বুঝি না? থাকবো না আমি এখানে? তুষি অসহায়ের মতো ঠোঁট দুটি উল্টে বিড়বিড় করে বলে, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম দুই মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে। বাসায় একা একা কি করবে? নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে, বনের মেয়েগুলোকে শান্তিতে দুটো দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামও সহ্য করে, তাই বলে কি ওরাও এসব বুঝবে? কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ড ভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিচ্ছে। তবুও নূরজাহানের সারা শরীর রি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কতদিন পর তার একমাত্র বোনে বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আজ যদি আজাদ হোসেন কিছু না করে সেও এই বাসায় থাকবে না। মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে, কোনোদিন এ বাড়ির ত্রিসীমানায়ও পা দেবে না, এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই একটি কথাই, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি, অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত। দেখা যায় এই কথা বলতে বলতেই একজন আরেকজনের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে নিমেষেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য। এই আছে, এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না। চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়ল। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারল খালাম্নি চলে গেছে। সে খুব ভালোভাবেই বুঝল নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করল, এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছে হয় না? তবে এক কাজ কর, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে আর সারাদিন দুজনে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়া। তুষার এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখো। প্রেমিক তো তুই। শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘুরাবে। তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওসব বাদ দে। রাফসা অনেক কান্নাকাটি করেছে, বলেছে আমাকে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি হাত না কাটতাম তবে কি ওর চোখে পানি দেখতে পেতাম? আর জানিস এবার শুধু পানিই না, এক আকাশ সমান ভালোবাসাও ছিল। তারপর বল কবে আসবি? আমার কিছু হলেও ওরা কান্না করত। বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবে, এটাই স্বাভাবিক। ওইসবকে মায়া ভাব, ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো জটফট পাঠিয়ে দে তো। কমপ্লিট করেই ঘুমিয়ে যাব, অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলে, আচ্ছা দিচ্ছি। এবার বল তোর লায়লা কি করছে? তোর পাশেই জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, বাল করে বাল। শালা ফোন রাখো। সব সময় ফাইজলামি। ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চস্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধুমহলে এই একটা ঝামেলা, মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষির আজ ঘুম ভাঙল তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জংলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যা তা করবে? শান্তিতে একটু ঘুমাতেও পারল না তুষি। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো।
এরপর ঘুম ঠিকমতো না হওয়ায় সব রাগ তুষারের উপর ঝাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মামি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরে বাসায় চলে এসেছে? এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে, একটা এঁটো কলা খেতে দিলে কি এমন হয়? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরও দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে উঠে তুষির কথায়। রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, তুইও পারিস তুষি। মুখটা এবার একটু বন্ধ রাখো। যে কোনো সময় বম ফেটে যেতে পারে। তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শুনো মামি, সকাল সকাল এই জংলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর উপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চস্বরে কথা বলছে। কখনো না হোক তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার রাগে গোজগোজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব। বেয়াদব। তুষি মুখ মুচড়ে নাস্তা খাওয়ায় মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্য আবার বলে, আম্মা তুমি কি আমাকে নাস্তা দিবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো, এসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে। অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। ইহো কি আমার প্রেসিডেন্ট আসছো গো আমার? তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে? হুহো হাস্যকর। হামিদা বেগম ফুকলা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করল, বুঝাই গেল আর একটি কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব শোধে আসলে ফিরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে নিয়ে রুম থেকে বের হলো। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে। পেছনে থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিলে একবারই। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্ছ্বাসরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে সে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাট ভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সেই যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকে মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক ওদিক ঘুরে সব জিনিস হাত নেড়ে নেড়ে দেখছে। গোল গোল চোখজোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় তাকো? এ বাচায় তোমাকে তু আগে দেখিনি। আমাল সাথে খেলবে? অনেক বলো বলো বোন আছে আমাল। আছো আছো বল খেনি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দু গাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে বলল, আমরা পরে বল খেলবো। আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথা নিচে নিয়ে আনলো। এরপর তুষির মতোই দুগালে মুখের লালা লাগিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আমাম আদল আদল। তুমি এত কিয়ত কিনো? আমাল মেকআপ দিয়ে সাজবে? অনেক সুন্দর করে সাজাবো। মুজা হবে। তুষি তার কথায় হেসে রাহাকে বুকে চেপে ধরল। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকে করে ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে ধার করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁট জুড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলে, খুব সুন্দর, অনেক সুন্দর। বিউটিফুল। রাহার মতো বিউটিফুল। বলো বলো বিউটিফুল না? আছো আছো, তোমাকেও সাজুনি দিয়ে দিই। তুষির পা জোড়ায় দুহাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবার কোলে নিলে রাহা ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আকুবাকু করতে থাকলো। এরপর গালে কপালে ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচ্ছি খিলখিল করে হেসে উঠে। আদুরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়ল।
মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্য বলে, ভাউ দিকো দিকো তুমাল পিছে রাক্ষুসী। সাজুনি নিয়ে নিলে রাক্ষুসী তোমাকে কামড় দিবে। আমি তেমাকে মারবো। ভাউ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একা একা বলে, রাহা সাজে। সাজতেন অনেক বালু লাগে। রাহার সাজতেন এতু বালু লাগে কেন? অনেক বিউটিফুল লাগে, ও অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি হলো। এমন সময় হনহন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়েই দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, রাহা বুড়ি কি করে? সাজুগুজু করছো? বেশি বেশি সাজুনি করো, এই বেয়াদবের সব জিনিস নষ্ট করে দাও। এসব কিছু আমাল। বাইয়া আসো তোমাকে ঠুটু দিয়ে দেই। রাহার কথায় তুষার হেসে তুষির মুখের খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কি দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করল। ধীর হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে। একটু পরেই মুখ ধুতে যেতাম। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। এক দৃষ্টিতে নেশাতুর ভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট ছোট ঠোঁটের চুমুর আকুবাকু। দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে। তুষার হুট করেই ঘোর লাগা গলায় তুষির দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমু না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। রাহা সোনা, তুমি একটু দুহাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়া জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটির সাহায্যে সুন্দর করে নিজের মুখ ডেকে জবাব দেয় রাহা, আমি মুখ ডাকবো কেন? তোমরা কি করবে? কিওটিকে আদল করবে। কথাটি বলেই টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথায় জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে তুষুর গালে চুমু খেলো। এসব দেখে রাহা লাল টকটকে ঠোঁট দুটি দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষু লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখ ঘষে এলোপাতাড়ি কাতুকুতু দেয় আর সে খিলখিলিয়ে হেসে কুটি হয়। তুষার রাহাকে সাবধানের স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, একথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না, এই বদদোয়া দিয়ে দিলাম। সাবধান, কেউ যেন না জানে। জামাই আদর করবে না কেন? মুখ ফুলিয়ে কাদো কাদো হয়ে কথাটি বলে রাহা। তুষি ফ্রেশ হয়ে দেখল ওরা কেউ রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না। তবুও রাহার উপর মায়া পড়ে যাওয়ায় চারপাশে চকিত দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখল রাহা ওর আম্মুর মাথার চুল টানছে, তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ এক পাশে গিয়ে বসল। মিনিট দুয়েক যেতেই তুষিকে দেখে রাহার চোখ মুখে দেখা গেল আনন্দ ফুরকি। সবার কথার মাঝেই উচ্চস্বরে বলে উঠে সে, আম্মু তুমি জানো, ওই বাইয়াটা আফুকে পাপ্পি দিয়েছে। আমিও পাপ্পি খাবো আম্মু। বাইয়া আমাকেও পাপ্পি দাও, আদল কলো। অনিক আদল। রাহার কথায় সবাই হা হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে বিষম খেয়ে কাশতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারল না। চোখ খিচে বন্ধ করে রাখল। তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে। কি লজ্জা! কি লজ্জা! নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আরেকবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি। এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি কাবো। মুজা মজা। বাইয়া আফুকে আদল করেছে। আমালও অনেক আদল দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয়। একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাব না। পাপ্পি না দিলে যাব না। আফুকেই শুধু কেনু আদর করবে। আমিও অনেক আদর চাই। না দিলে সবাইকে মারবো। ভাইয়া আমাকেও পাপ্পা দাও। ভা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101 গালি দিল রাহিকে। বলল, শালির ঘরে শালি। এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্রাতে, তখন কি নিষ্পাপ সেজেছিল। ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ। শালি, সাধে কি আর বলি। নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো সব মানসম্মান শেষ করে।
তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে তার হিসেব নেই। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মুখ তুলার আর্য নেই। অসভ্য বনমানুষ আজ মানসম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার। সে আর মামির সামনে বসে থাকতে পারল না। আস্তে ধীরে চুরের মতো উঠে দিল এক ভূদৌড়। তুষির অবস্থা দেখে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুচকু রাহা সব ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তানাবুদ করে ছাড়ল। তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সেই যে বাসা থেকে বের হয়েছে আর ফিরার নাম নেই। ইচ্ছে করেই সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে তবুও চুমুর ব্যাপারটা খুবই লজ্জার। তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে। ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল। এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম প্রথম কেউ রাজি ছিল না, এখন সবাই রাজি। জানিস, হুট করেই একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘোরেই ওর সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে বললাম, কি হয়েছে? কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমের সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞেস করলো কে মারা গেছে। কি হয় তোমার? বল দেখি কি একটা অবস্থা। শালার তামিম সেই ছোটবেলা থেকেই কোনো ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করেই হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরাম করে তুষার দিল এক চাপ্পড়। তৌফিকও বসে নেই, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো সে। এরপর তুষারের উদ্দেশ্যে বলে, তারপর কি হলো? তুষার গলা খাকরি দিয়ে বলে উঠে, তারপর আর কি, শালায় তখন আমাকে বলে, জানিস সিয়াম সর্বনাশ করে ফেলেছে। একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে পাওয়ার কোনো মানে হয়? অনতত ওর শালি টালি আছে নাকি আমাদের জানিয়ে তারপর যেতে পারত? ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রাখে দিলাম। তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ল। তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলল, ওই বাল দূরে যা। এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে, মামা বিলটা তৌফিক দিব। আমি এখন বাসায় যামু। ওই তৌফিক তুই বিল দিয়া দিস। গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষার নাগাল পাওয়া যায়নি। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলল, মা তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলতো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখন পড়াশোনা করছে, পড়তে থাকুক। চাকরি ছাড়া কেউ মেয়ে দিব না। মা, তুমি জানো না, পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করব? তাইলে আমি আর কি কমু? মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বল। আজাদ রেনিয়া বিয়ার কথা বলতে চা। তুষিরে নাতবউ করতে আমার কোনো অসুবিধা নাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী, শান্ত স্বভাবের। তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটারে জানি কষ্ট না দেয়। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারে না। নূরজাহান মশারি টানিয়ে মায়ের পাশে বসে বলল, আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো আমি আমার ছেলেকে চিনি। খুব ভালোবাসে তুষিকে। হয়তো একটু ঘাড়ত্তারা, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে করে প্রায় 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবল আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাঁটাঘাঁটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে, শুনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয়, বলো কি বলবে? শুনছি আমি। এভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে। আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল,
আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বউয়ের সামনে এসে বসলেন। এরপর বলেন, নূর এবার বলো কি এত জরুরি কথা। স্বামীর মুখে নূর ডাক শুনেই মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুভ্রু কুচকে বিস্ময় হয়ে আজাদ হোসেন বলে, কি, এখনই এসব কি ভাবো? আতিক ভাই কি বলেছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা আগে শুনো না। আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো। হলে ভালোই হয়। মেয়েটা কয়েকদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সব সময় যদি আমার কাছে থাকে তবে আমিই হব সবচেয়ে খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে, হো হো হো, শুধু তুমি একাই বুঝি খুশি হবে? আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো? অহ সরি সরি, শাশুড়ির মতো। হু হু করে আজাদ হোসেন হেসে উঠল। বউয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময়ে ফিরে গেছে। হঠাৎ করেই নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমন হয়ে যায়। এভাবে হাসতে দেখে দামড়া ব্যাটা বলেই হনহন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে বলল, কিরে এখনো ঘুমাসনি কেন? আমি আরও ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাদা। মামির সামনে তুষির বেশ লজ্জা করছিল। তবুও কাচুমাচু করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়, কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম মামি। একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালেই মুখ ফসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারল, চমকে নূরজাহানের মুখের দিক তাকালো। দেখল মিটি মিটি হাসছে তিনি। তুষির লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া। এবার চল, তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখব। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেলল তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলে, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে, কে বলেছে টিভিতে দেখব? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বনমানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়। ভীষণ রকমের ভয়। তার উপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো। ভীষণ ঘুম পেয়েছে। তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক। ঢং করিস আমার সাথে? তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পার করে এসেছি। চুপচাপ আমার সাথে আয়। কথাটি বলেই তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজনে সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমের তালবাহানা দিলেও পরে তুষি নিজেই বেশি লাফালাফি করছে। ঘন্টা খানিক পরেই তুষি সিনেমা শেষ হতে না হতেই ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকালেই দেখতে পেল সে ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করল। রুম তখন আবছা অন্ধকার। বর্ষর দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণও চিহ্ন পাওয়া যায় না। আর আজ আস্ত একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘরে ঘুমাচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগেই আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বউয়ের জিনিসে পরীর নজর পড়ল। এসব ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে এলে বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটি হালকা ফাঁকা করে আইস করে ঘুমাচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারপাশে লেপ্টে আছে।
ঘন নদীর তীব্র স্রোতের শা শা শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ তুষারের কানে বাজছে। ভাবনার মাঝেই পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধানে মুখ পানে তাকিয়ে থাকল। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষির সারা মুখে পরখ করতে লাগল। আলগা ঘন কালো চুল, ছোট্ট কপাল, ঘন পল্লবের দুটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কোয়ার ন্যায় ঠোঁট আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলার সেই কালো তিলটাকে স্পর্শ করল তুষার। ঠোঁটজোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভিতর তলপাড় শুরু হয়ে যায়। মাথায় ভিতর ভনভন করে। নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষির ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকটে থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মধ্যেও হালকা চোখে চেয়েই দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয় টপ করে আবার চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয় ভয় দোয়া দরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে, গায়ের জামাটা বোধহয় সরে গেছে। এই জাউরনাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমেই বা কি করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায়, সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে। অনেক সময় মাথা চুলকানোর পর এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভাব করেই মাথা চুলকে অন্যপাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথার চারপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলাঢোলা বিনুনি করতে সক্ষম হলো। তখনও তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। ভয়ে হৃৎস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলল, তুষুচুন্নি তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তালবাহানা খুঁজিস? জানিস এই মুহূর্তে ভেতরের আমিটা বড্ড বেসামাল করে তুলছে। ইচ্ছে করছে টুস করে তোর টমেটোর মতো গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমুচ্ছিস এদিকে আমার হৃৎস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝি অ্যাটাক ফ্যাটাক করে বসি। তুসু চুন্নি রে, বিয়ের আগেই যত পারিস ঘুমা, তারপর সব কিছুর শোধ তুলব। হাজার হাজার রাত একটুও ঘুমাতে দিব না। কি সৌভাগ্য রে তোর, বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষ করেই টপাস করে আবার গালে চুমু খেল তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে অন্য রুমে চলে গেল। তুষার চলে যাওয়ার শব্দ পেয়েই ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। একটু আগে মাদকের ন্যায় কথাগুলো এখনো ওর কর্ণদয় বাজছে। কান দুটি লজ্জায় ঝা ঝা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়ে হঠাৎই চুলের কথা মনে পড়ে গেল তুষির। পিঠ থেকে একটানে চুলগুলো সামনে আনতেই দেখতে পেল কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বিনুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতে পরা রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকাই তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে উঠে মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়েই ভেবেই কাটিয়ে দিল তুষি। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লিখে আর সে তুষারের দিকে অপরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনায় অবিচ্ছিন্নভাবে সময় পার করে দেয় হাজারবার, বহুবার। আমিনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করল। ফোন কানে দেওয়ার সাথে সাথে আমিনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি তুষি অনেকদিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষির রুমে গেলেই আমার দম বন্ধ লাগে। তানহা চলে যাওয়ার পর তুষিও যদি দূরে থাকে তাহলে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করেই হোক আজ পাঠাও। বুকের ভেতর কষ্টগুলো চাপিয়ে ধীর গতিতে কথাগুলো বললেন তিনি। তার বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে।
তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকেই একা থাকার অভ্যাস করো। না না, তুষিকে আমি বিয়েই দিব না। এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন তবুও মেয়েটা আমার চারপাশেই ঘুরঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়, মেয়ের মা হয়ছো বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শুনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করেই এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটার কি ফুপির কথা মনে পড়ে না? দুজন মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে তাই না? তুষি তো সুযোগ পেলে মাথায় উঠে বসে। পড়াশোনা তো একেবারে চাঙ্গে উঠিয়ে বসে আছে, তা আমি জানি। মুচকি হেসে জবাব দেয় নূরজাহান। তুষির মতো শান্ত মেয়ে হয় ননদিনী। তুষি আমাকে একটুও জ্বালায়নি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে। মেয়েটাকে এই কাঁদায়, আবার এই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষারের মতো ঘাড়ত্তারাকে একমাত্র তুষিই ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে, ফোনের ওপাশ থেকে আমেনা বেগমও হেসে দেয়। এরপর আরও নানান কথা দুজনে বলতে থাকে। কেউ কখনো দেখে বলতে পারবে না তারা ভাবি ননদিনী। সব সময় একদম দুই বোনের মতো একজন আরেকজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমেনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশ্বাস দিয়েছে, তার আদরের ছোট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমিনা বেগমে কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃত্যুপুরীর মতো হয়ে গিয়েছে। তুষি থাকলে বাড়ি সব সময় মাথায় করে রাখে। সারাদিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিকে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজার জন্য আজ নানান রকম রান্না করবে আমেনা বেগম। নিজে বেড়ে খাইয়ে তবেই তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা আজ এ বাসায় আসবে। ভাবলেই আমেনা বেগমের খুশিকে চোখ দুটো চকচক করে উঠে। তুষার বাইরে ছিল, তুষিকে পাঠাতে হবে বলে নূরজাহান ফোন করলেন তুষারকে। ফোন দিয়েই বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে বেড়াবে কেন? কয়েকদিনের জন্য আসে, মায়ের কাছে একটু বসতে পারে না। তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ঝাড়লেন। এরপর চিল্লিয়ে বলল, এই তোর সমস্যা কি? বাসায় থাকলে কি মন পুড়ে ছাই হয়ে যায়? আমার কাছে বসে যে দু চারটা ভালো মন্দ কথা বলবি তাও তো না। যখনই টাঙ্গাইল আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি। তুই খালি আজ বাসায় আয়। কি ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তুলা ভুলে গেছি? আজ পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। আয় তুই বাসায়। মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আম্মাজান রাগ করো কেন? আসছি বাবা আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে, তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা। কিছু না। আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখতে পেল উপন্যাসের বই নিয়ে এক ধানে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্যবই পড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিকমতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে, একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তোর স্যার আমিনাকে ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাসে যেতে। বাসার কথা মনে হতেই চট করে হাতের বইটি পাশে রেখে হালকা দুবড়ু কিঞ্চিত করে তুষি বলল, মামি এখন আমি যাব। আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না। কখন ফোন করেছিল? আর মামা তো বাসায় নেই। কে আমাকে নিয়ে যাবে? কোনো তুষার নিয়ে যাবে। আমি ওকে ফোন করে আসতে বলেছি। তাছাড়া তোর মাও তুষারের কথা বারবার বলছিল। তাই ভাবলাম ওই নিজেই যাক। এখন তোর কি কোনো সমস্যা? তুষারের সাথে গেলে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করেল তুষির। তবে এসব কি মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে যায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বনমানুষকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপির বাড়ি গিয়ে সে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমন ভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্য তুষির হাজারটা কথা শুনতে হয় তুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দিবে আমাকে যেন না খেপায়। তাহলে কিন্তু খুন খারাপই কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে উঠে তুষির থুতনিতে দুই আঙুল রেখে বলে,
আচ্ছা বলে দিব। তা আর কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারল এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দিবে। তুষি লজ্জা লজ্জা মুখে কণ্ঠ শক্ত করে জবাব দেয়, মামি, তুমি কি যাবে? যাও বলছি। উচ্চস্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে হতে বলে, যাচ্ছি যাচ্ছি। কিছু বললেই তো নুয়ে পড়িস। বড় হো তাড়াতাড়ি, আর আমার কাছে একেবারে চলে আয়। আজ যেতে দিচ্ছি বলে ভাবিস না কয়েকদিন পরেও যেতে দিব। যাওয়ার নাম নিলেই একদম দড়ি দিয়ে বেঁধে রাখব। তুষি মামির কথার আগা মাথা না বুঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ, বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখল তুষি সবকিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখেই দুভ্রু আপনা আপনি কুঁচকে গেল। মনে মনে ভাবল, এই ফুপ্পিকা বাচ্চি এভাবে সেজে বসে আছে কেন? যাচ্ছে কোথায়? তবে মুখে বলল, কিরে বেয়াদব, কোথায় যাচ্ছিস? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগেই তুষারের কথায় জবাব দেয়, তোর ফুপি ফোন করেছিল। আজই তুষিকে নিয়ে যেতে বলেছে। তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না, সেই নিয়েই কত কান্না করেছে আমেনা। তুষার এমন কথায় হা হয়ে যায়। চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তুষু আজ চলে যাবে? কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বলে, কেন রে নানু ভাই? তুষিকে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়ে করে চিরদিনের জন্য নিয়ে আয়। বুড়ি তুমি মুখ বন্ধ করো। পারলে তো তাই করতাম। তুষি মুখ চুপ, সে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জংলি ভূত মুখে লাগামহীন কথা বলতে? এরপর তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো। যাওয়ার সময় হামিদা আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাতবউ রূপে দেখি। এই বুড়োটার ইচ্ছা পূরণ করিস। তুষি কপট রাগ দেখিয়ে বলে, বাজে কথা বলো না তো নানু। গেলাম আমি, দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে পড়ে তুষি। সিএনজিতে আরো ছেলে আছে বিধায় তুষার পেছনেই বসল তুষির সাথে। গাড়ি চলছে নিজ গতিতে। তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে, আর ভাবছে এই কয়েকদিনের তুষারের সাথে কাটানো দুষ্টু মিষ্টির স্মৃতি। এসব ভাবতে ভাবতেই পাশে ফিরে দেখতে পায় তুষার ওর দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় লজ্জায় আবার বাইরে ফিরে তাকায়। হুট করেই তুষি অনুভব করে তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঢোক গিলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরল তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলে, হুস, যেভাবে আছিস ওভাবেই থাক। একটুও নাড়াচাড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না। বুক ধড়ফড় করা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাতের উপর চলে গেল। এরপর তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলে, নানু যা বলল এটা যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইটহার্ট? সুইটহার্ট কথা শুনে মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝা ঝা করছে। কান গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষি, ছাড়ো তুষার ভাই। সবাই দেখে ফেলবে। মুহূর্তেই চোখ বড় বড় করে তুষার বলে, কি বলিস? সত্যি সবাই দেখে ফেলবে? হায় হায়, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেলে। এমন ঠাট্টামো কথায় তুষি দাঁত কিরমির করে জোরে তুষারের বাহুতে কিল বসালো। তুষার হেসে কোমর থেকে হাত সরিয়ে বাহুতে জোরে চেপে ধরে একেবারে তুষিকে ওর বুকের ভেতর নিয়ে আসলো। তুষি বেজায় রেগে গেল এই নির্লজ্জ তুষারের কাণ্ড কারখানা দেখে। অথচ তুষারের এসবে কোনো ভ্রূক্ষেপ নেই। সামনে তাকিয়ে শক্ত করে বুকে চেপে ওভাবেই ধরে রাখল তুষিকে। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে দিয়েই হাওয়া হয়ে যাবে। ওরা সন্ধ্যার আগে বাসায় পৌঁছালো। তুষিকে দেখেও আমেনা বেগম তেমন কোনো পাত্তা দিল না। একেবারে তুষারের জন্য পাগল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে শরবত, নাস্তা আরও কত কি আনলেন তার হিসেব নেই। সে পারে না একদম তুষারকে সব কিছু গিলে খাইয়ে দিতে। তুষির মায়ের এমন আদিক্ষা, তাই মেজাজ ভীষণ চটে গেল। যার জন্য এ বাসায় আসলো তারই কোনো পাত্তা নেই। রেগে বম হয়ে মনে মনে বলল, তুমি আমার মা নও। তুমি আসলে আমার পরম শত্রু।
জানো, আমার মিনিটে মিনিটে সন্দেহ হয়, আমি কি আসলেই তোমার পেট থেকে হয়েছি, নাকি কুড়িয়ে পেয়েছিলে। একবার শুধু এ বাড়ি থেকে যাই, আর জীবনেও পা দিব না এ বাসায়। হনহন করে নিজের রুমে গিয়ে খট করে জোরে দরজা বন্ধ করল। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পেল রিমির সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে তুষার। সব কথার মূল টপিকই হচ্ছে পড়াশোনা। রিমিও মুগ্ধ হয়ে এক এক করে সব কথা গিলে খাচ্ছে। ভাবটা এমন যেন রিমি এসএসসি নয় পারলে পাবলিক ভার্সিটিতে ভর্তি এক্সাম দিতে যাবে। তুষি মুখ ভেঙচি কেটে জান্নাতের রুমের দিকে এগিয়ে যেতেই তুষার উচ্চ স্বরে বলে, তুষুচুন্নি, তোর মাথায় তো সারাক্ষণ গোবর ঘুরঘুর করে। এই দেখ রিমির মাথা, মনে হয় একদম নিউটনের উত্তরাধিকারী। আর তুই হিরো আলমের উত্তরাধিকারী। আয় আয়, ওর পা ধোয়া পানি খেয়ে যা। এই রিমি, যাও তো বালতি করে তোমার পায়ের পানি নিয়ে আসো। আজ এই বেয়াদবকে আমি খাইয়েই ছাড়ব। রিমি উচ্চ স্বরে হেসে উঠল। তুষারও পচাতে পেরে বেশ খুশি। মিটি মিটি ঠোঁট কামড়ে হাসছে তুষার। জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গোজগোজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাড় থেকে মুন্ডু আলাদা করে তবেই শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোমান্টিক হয়ে যায়। মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের বড় ভাই। বজ্জাত ছেলে মানুষ। একেবারে মুহূর্তেই গিরগিটির মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভো দৌড়। ওর পেছনে পেছনে তুষিও দৌড়াতে লাগলো। আর বলল, তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তা, সাহস থাকতে দৌড়াচ্ছিস কেন? আজ ভাই তোকে মামার নাম ভুলিয়ে দিব বলে দিলাম। জঙ্গলি ভূত। যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আমার পিছনে পড়িস কেন? আয় খালি সামনে। তোর মাথার একটা চুলও সাথে থাকবে না ফাজিল। এদের এমন বাদরামুতে আমিনা বেগম তুষিকে হাজারটা বকে দিল। জান্নাত চিল্লাচিল্লি শুনে বাইরে এসে এই অবস্থা দেখে হেসে ফেলে। রিমি তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরেছে। তুষিকে যা খ্যাপিয়ে দিল না তুষার ভাই। বেশ হয়েছে। একসময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অবর্ত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষার এসে ফ্লোরে ওর সামনে বসল। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলে, নে এবার নিজেই ধরা দিলাম। তবে মারার আগে ভেবে দেখিস মানুষটা কিন্তু তোরই। যতবার আমাকে খুঁজতে খুঁজতে তুই হাঁপিয়ে যাবি ততবার আমি নিজেই তোকে ধরা দিব। তোর এই ছোট্ট মনেই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব রেখে আমি কত দূর যেতে পারবো বল তো। এবার ষাঁড়ের মতো ফুসফুস বন্ধ করে শান্ত হো দেখি। কি করলে রাগ কমবে বল। আদর দিব। আয় তাহলে আদর করি, আয় আয়। তবুও একটু রাগ কমা আমার রাগিনী। তুষির কি হলো কে জানে। হুট করেই রাগ নিমেষেই পানি হয়ে গেল। চুপ করে বসে রইল সে। আর তুষার রাগ কমাতে পেরে ওর কোলে মুখ রেখে ঠোঁট টিপে হাসল। ভালোবাসার মানুষকেই যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারি তবে তার মন বুঝলাম কই। আমিনা বেগমের চাপা চাপিতে আজ তুষি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে। সাথে তুষার তো আছেই, কখনো যদি একটু দেখেছে পড়া বাদ দিয়ে ঝিমাচ্ছে তখনই মাথায় জোরে চাপ্পড় মেরেছে। দুভ্রু কুঁচকে বাঘিনীর মতো তুষারের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে তুষির আগে ভীষণ রকম ফুঁসছে। নিজের মা সামনে থাকায় তুষারের সব অত্যাচার মাথা নিচু করে অসহায়ের মতো মেনে নিতে হয়েছে তাকে। পাক্কা একটানা 3 ঘন্টা তুষার ওর পাশে বসে সব পড়া আদায় করে নিয়ে তবেই সে ঘুমানোর জন্য অনুমতি দিয়েছে। রাত তখন 12টা, ততক্ষণে সবাই ঘুমিয়ে নাক ঢাকছে অবর্ত। টেবিলে বইপত্র সব গুছিয়ে ধপ করে শুয়ে পড়ল তুষি। এরপর তুষারের দিকে এক পলক তাকিয়ে বলল, জংলি ভূত, রুম থেকে যাও বলছি। ঘুমাতে দাও শান্তিতে। আজ তুমি যা করলে এর শোধ আমি অন্য একদিন তুলব। মেজের দিকে এতক্ষণ তাকিয়ে ছিল তুষার। সে একমনে ভাবছিল দিন যতই পেরোচ্ছে ততই যেন ভালোবাসা গভীর রূপ নিচ্ছে। এক মুহূর্ত তুষিকে না দেখলে কেমন হাঁস ফাঁস লাগে, মনের মাঝে অশান্তি বিজার করে সারাক্ষণ। ইচ্ছে করে সামনে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। হাজারবার দেখেও যে এ দুচোখের তৃষ্ণা মেটে না, বিরক্ত আসে না। এবার তুষির দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে জবাব দেয় তুষার, জানিস তুষু, আমার যদি পাখির মতো সাধ্যি থাকতো তাহলে সবসময় তোকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম।
থাকতো না কোনো ব্যস্ততা, রোজকার সময় তোকে রেখে দূরে যাওয়া। এই মানুষ জীবনে কত কাজের চাপ, দায়িত্ব, এসব কিচ্ছু থাকতো না। শুধু তুই থাকতি পাশে, আর আমি তোকে নিয়েই ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্লান্তি হলে কোনো এক গাছের ডালে একটু বসে জিরিয়ে নিতাম। থাকতো না কোনো গন্তব্য, না থাকতো বাড়ি ফিরার তারা। আর এটুকু বলেই অল্প থেমে ডান হাতের এক আঙুল দিয়ে বুকের বা পাশটা দেখিয়ে বলে, আর এখানে তোকে লুকিয়ে রাখতাম। দিন দিন কেমন জানি অবাধ্য হয়ে যাচ্ছি, আমি আর আমার মাঝে থাকতে পারছি না। এখন এক কিঞ্চিত দূরত্বও সহ্য হয় না আমার। তুষারের অনল গোল করে বলা কথাগুলো তারায় তুষি অর্ধেক বুঝলো আর অর্ধেক বুঝলো না। এদিকে ঘুমে তুষির চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। ঘুমাতে না পেরে মনে মনে বেশ বিরক্ত হলো তুষি এসব উদ্ভব সব কথা শুনে। সে ভাবল না ঘুমিয়ে তুষার ভাই পাগল টাগল হয়ে গেল নাকি। মাঝরাতে কি মাথা পুরা খারাপ হয়ে গেছে। তাই সে গলা হালকা খাকরি দিয়ে বলল, এসব কথা পরে শুনবো তুষার ভাই। প্লিজ আমাকে ঘুমাতে দাও। কয়েকদিন পর পরীক্ষা, তুমি কি চাও আমি এখন না ঘুমিয়ে অকালে মরে ডরে যাই? তুষির মোটা মাথার কথাগুলো শুনে তুষার ফুস করে নিঃশ্বাস ছাড়ল। একে বুঝানো বড় দায়, এর জন্যই জ্ঞানীরা বলে ছোট্ট মানুষের সাথে প্রেম ভালোবাসা করতে নেই। তাদের বুঝাতে যাবে এক আর তারা বুঝে নেবে আরেক। আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুষার। এরপর রুম থেকে বের হতে হতে মুখে অসীম দুষ্টু জড়ানো গলায় উত্তর দেয় তুষার, ঘুমা। এসব তোর ওই গোবর মাথায় বুঝবে না। আসলে কি বলতো, আমার আদরের অভাবে দিন দিন তুই আরও বলদ হয়ে যাচ্ছিস। একটা সহজ কথাও মাথায় ঢুকে না। আমি এমন একটা মহান ব্যক্তি হয়ে এসব সহ্য করতে পারি না। আমার আদরের অভাবে একটা মেয়ে শুকিয়ে যাবে, বলদ হবে, এটা মেনে নিবই না আমি। আমার মাঝে অফুরন্ত আদর কিলবিল করছে। অনুমতিপত্রে সাইনটা করে নিয়েই তারপর সব তোর মাঝে বিলিয়ে দেব। তুই আর রাত জেগে এসব নিয়ে চিন্তা করিস না। আমি দেখছি কি করা যায়। দেশের একজন সুনাগরিক হয়ে এর একটা বিহিত আমি করেই ছাড়ছি। তুই বরং আরামে ঘুমা। তুষি ওর ফালতু কথায় কান না দিয়ে বিছানা থেকে উঠে খট করে দরজা লাগিয়ে দিল। কি ভেবেছে কি এই বজ্জাত ছেলে? আমার মা বাবার আদর কি কম পড়েছে? ঢাকা থেকে থেকে একদম নষ্ট হয়ে গেছে। মুখে কোনো লাগাম নেই। এরপর তুষি নিশ্চিন্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। তুষার সকালে নাস্তা করে 10টার পর বাসায় চলে গেল। যাওয়ার আগে বারবার তুষিকে বলে গেছে, যে করেই হোক ভালো রেজাল্ট করা চাই, নয়তো এই ফেলটুসকে কেউ বিয়েও করবে না। সারা জীবন চিরকুমারী হয়েই কাটিয়ে দিতে হবে। খাবার টেবিলে আতিকুর রহমান ছিলেন বলে চুপচাপ ওর কথা গিলেছে তুষি। এরপর তুষার এক দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে নিজের চোখের খোরাক মেটায়। ফুপা, ফুপি, রিমি, নাজমা, জান্নাত সবাইকে বিদায় দিয়ে বাসায় উদ্দেশ্যে পরিশেষে রওনা হয় তুষার। তুষি আজ সারাদিন আমেনা বেগমের কথায় নিজের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কেমন জঙ্গলের মতো হয়েছিল, এসব দেখে আমেনা বেগম খ্যাপাটে গলায় গোজগোজে কণ্ঠে বলে, মনে হয় এই ঘরে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। তোর আর গরুর মধ্যে শুধু একটাই তফাতে, গরুর লেজ আছে কিন্তু তোর লেজ নেই। তুষি ঘর ঝাড়ু দিতে দিতে উত্তর দেয়, মা ভুল বললে, গরুর শিং আছে, আমার কি আছে? দেখো তো, গরু কথা বলতে পারে। তাছাড়া বড় কথা, গরুর 4 পা আমার 2 পা। এবার বলো কেন দিকে তোমার মনে হয় আমি গরুর সমতুল্য? মেয়ের এমন ফাইজলামু দেখে খ্যাপে যায় তিনি। তেরে এসে চোখ গরম করে বলে, ফাজিল মেয়ে। একদম বাপের বংশের মতো স্বভাব পেয়েছে। আমি যে মা হই সে খেয়ালও নেই। আস্ত শয়তান বাপ ব্যাটি। তুষি দৌড়ে রুমে বাইরে চলে আসে। মাকে রাগিয়ে দিতে পেরে হাসতে হাসতে ঢলে পড়ল সে। তার মা যে ভালোবাসার মানুষ। কয়েকদিন অবশ্য তুষিও আমেনা বেগমকে অনেকটা মিস করেছে। বাসায় থাকলে সকলেই প্রতিদিন মা মেয়ের এমন হাজার খুনসুটি দেখতে পায়। আর সবাই হেসে কুটি কুটি হয়। বিকেলে রিমি আর তুষি কেচিংয়ের জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আজ অনেকদিন পর জুইয়ের সাথে দেখা হবে। জুই যে পেঁচার মতো মুখ ফুলিয়ে বসে থাকবে এটা তুষির আগে থেকেই জানা। তুষি ক্লাসে গিয়েই চোখ ছোট ছোট করে চারপাশে খুঁজতে লাগলো জুইকে। কই, তার তো টিকিটাও দেখা পাওয়া যাচ্ছে না। রাতে বারবার তুষি মেসেজ করেছে সে আজ কোচিংয়ে ক্লাস করবে। তবুও কেন আসলো না জুই? অভিমানের পাহাড় বেশ বর্ষর হয়ে গিয়েছে তা ভালোই বুঝতে পারল তুষি।
আজ আর একা একা ক্লাসে মনোযোগ দিতে পারল না সে। বেস্ট ফ্রেন্ড একদিন স্কুলে না আসলে সেই ক্লাস পাঞ্চে লাগে। যতই সবাই আসুক কথা বলুক তবুও মনে হয় কি যেন নেই, কি যেন নেই। তার সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমন তো লাগবেই। কেমন মনের ভেতর হাহাকার হয়ে দম বন্ধকর অবস্থা হয়। মন খারাপ করে অনেক কষ্টে ক্লাসগুলো করল তুষি। চুপচাপ ক্লাসগুলো শেষ করেই রাস্তায় বের হয়ে রিমিকে বলল, রিমি তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। জুই আজ আসেনি, শরীর খারাপ হলো নাকি আবার তাই ভাবছি ওর বাসায় যাব। আমার ভালো লাগছে না। নাকের ডগার সামনে থেকে বাম হাত দিয়ে ঠেলে চশমাটা ঠিক করল রিমি। এরপর সারা মুখে গম্ভীর করে জবাব দেয়, আজ সন্ধ্যা হয়ে যাবে একটু পর। কালকে যাইস সকালে। তোকে না দেখলে কাকিয়া বাসায় ঢুকার সাথে সাথে তুলকালাম বাঁধাবে। আর হো, যা না রিমি, ভালো লাগছে না। আজ ক্লাসে আমি মন দিতে পারিনি। জুই যে আমার উপর ব্যাপক রাগ করে আছে, তা বেশ বুঝতে পেরেছি আমি। তুই তো জানিস ওকে ছাড়া আমি থাকতে পারি না। ক্লাসে মনে হলো কখন শেষ হবে আর আমি একটু শান্তি পাবো। রিমির এবার মেজাজ চটে যায়। বারবার বুঝানোর পরও তুষি নাছোড়বান্দা সে জুইয়ের বাসায় যাবেই। তাই রিমি গমগমে গলায় বলে, যা ইচ্ছে কর, আমি গেলাম। কাকিয়া বকা বকি করলে তখন আমাকে বলতে পারবি না। ঝাড়ুর বাড়ি খেলেও আমার দোষ নেই। যত সব। তুষি মুখ বাঁকিয়ে হেসে রিমিকে দুহাতে জড়িয়ে ধরে এরপর তাড়াহুড়ো করে রিকশায় উঠে যায় জুইয়ের বাসার উদ্দেশ্যে। রিমিও শেষে হোশাত হয়ে একা একাই বাড়ির দিকে পা বাড়ালো। জুইয়ের মা মনিরা সুলতানা কলিং বেলের শব্দে বারান্দা থেকে হুড়মুড় করে দরজা খুলে দেয়। তিনি দেখেন তুষি হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তুষিকে এ বাসায় আসতে দেখে ভারী খুশি হয়ে যায় তিনি। মাথায় হাত বুলিয়ে টেনে ভেতরে নিয়ে আসে। এরপর আদুরে স্বরে জিজ্ঞেস করে, এতদিন পর বুঝি আন্টির কথা মনে পড়ল? তুষি তুমি আগে তো অনেক আসতে, এখন আসো না কেন? তুমি জানো জুই সব সময় তোমার কথা বলে। তোমার নামে হাজার হাজার অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি শুধু ওর বাচ্চামো দেখে হাসি। কথা বলতে বলতে তুষিকে নিয়ে সোফায় বসালেন। এই মানুষটাকে তুষি যত দেখে ততই অবাক হয়। সেই ক্লাস 6 থেকে জুইয়ের সাথে বন্ধুত্ব ওর। সেই সুবাদে শত শতবার এ বাসায় আসা যাওয়া তুষির। যতবারই এসেছে ততবারই মানিরা কখনো তাকে কটু কথা শুনায়নি। অজস্র আদরে, ভালোবাসায় কাছে টেনে নিয়েছে। জুইয়ের সাথে গলা ফাটিয়ে হাসলেও কখনো বিরক্ত বোধ করেনি। বরং তিনি নিজেও তাদের সাথে ঠাট্টা করেছেন। তুষির মাঝে মাঝে ইচ্ছে করে দুইজনের মাকে অদলবদল করতে। ঠোঁটে দারুণ হাসি দিয়ে মনিরা সুলতানার কথায় উত্তর দেয় তুষি, আসবো আন্টি। আসলে পরীক্ষার চাপে এখন আর কোথাও যেতে পারি না। জুইকে দেখছি না আন্টি। কোথায় ও? আজ কোচিংয়েও দেখলাম না। ও কি জানে না? ওকে ছাড়া আমি ক্লাস করতে পারি না। রাতে কত করে বললাম আজ আমি যাব। গিয়ে দেখি জুইয়ের অস্তিত্বই নেই। তুষির কথায় উনিও হেসে ফেলে। এরপর বলে, যেতে চেয়েছিল কিন্তু সকাল সকাল ওর খালাম্নি ফোন করে বলল জুইকে আজই একটু পাঠিয়ে দিতে। আসলে আমার বোনের মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে তো সেজন্যই আমি পাঠিয়েছি জোর করে। কিন্তু আজ তুমি ক্লাসে যাবে বলে সে কিছুতেই যাবে না। বারবার আমার পিছন পিছন ঘুরে উসখুস করে বলেছে আম্মা কালকে যাই। জানো তুষি আজকে কতদিন পর আসবে তোমার কোনো ধারণা আছে? ও মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে আমাকে দেখতে হবে না। কত কথা এই পিচ্ছি পেটে জমে ফেলে ফেপে আছে, আজ না বলতে পারলে মরেই যাব মা। দুজনেই উচ্চস্বরে হেসে উঠে। এরপর তুষি কিছুক্ষণ থেকে ভাবে, বাসায় গিয়ে জুকে কল করা যাবে। তাছাড়া যে সারপ্রাইজ দিতে এসেছিল তা তো দেওয়া হলো না। এখানে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। ভেবেছিল তুষিকে দেখে হা হয়ে যাবে জুই। তড়িৎ গতিতে জড়িয়ে ধরবে। মুখের সেই হাসিটা দেখার জন্যই তো আমেনা বেগমকে কিছু না বলে হুট করেই এখানে আসা। অনেক সময় পার হওয়ার পর ফিরতে বেশ দেরি হবে বলে তাড়াতাড়ি মনিরা সুলতানাকে ইনিয়ে বিনিয়ে রাজি করিয়ে বেরিয়ে পড়ল। কোনোভাবেই আজ তুষিকে তিনি যেতে দিবে না। রাস্তায় টাইম দেখার জন্য ফোন চেক করতেই মায়ের অগণিত কল চোখে পড়ল তুষির। চোখ আপনা আপনি বড় হয়ে গেল, ভয়ে ঢোক গিলে আল্লাহর নাম জপতে জপতে বাসার দিকে রওনা দিল সে। কপালে আজ তার ভীষণ শনি আছে এটা সে নিশ্চিত। আজকে আমেনা বেগমের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কোনোভাবে সে রেহাই পাবে না। কোনোভাবেই না।
পা টিপে টিপে বাসায় ঢুকেই তুষি আগে চারপাশে সচেতন দৃষ্টিতে তাকালো। কে কি করছে তা বুঝার চেষ্টা করে। যখনই তার রুমে প্রবেশ করবে সেই সময়ই আমেনা বেগমের গমগমে গলার আওয়াজ ভেসে এলো। ভয় আমেনা বেগমের জন্য 1 মিনিটও দেরি করল না সে। দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে রুমে ঘাপটি মেরে বসে রইল। হার্টবিট ভীষণ রকম ফাস্ট হচ্ছে। কাঁধের ব্যাগ বিছানায় রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই দরজায় করাঘাত শুনতে পায় তুষি। অবর্ত দরজা ধাক্কাচ্ছে আমেনা বেগম। সন্ধ্যার পর কোন মেয়ে বাসার বাইরে থাকে তাই আজ সে দেখে নেবে। কাল সকালে গেলে কি হতো? মেয়ে মানুষ হয়েছে সে কাণ্ডজ্ঞান কি কিছুই নেই এই মেয়ের? বিপদ আপদ হলে কে রক্ষা করত? দরজা ধাক্কানোর ফলেও যখন তুষি খুলল না তখন উচ্চস্বরে চেঁচিয়ে জানতে চায় আমেনা বেগম। এই তুষি দরজা খুল বলছি। তোর সাথে আমার কথা আছে। দিন দিন কি বেয়াদবি বেড়ে যাচ্ছে। আমাকে না জানিয়ে তুই কিভাবে এদিক ওদিক ঘুরে বেড়াস, আজ এর শেষ দেখে ছাড়ব। তুষি বুঝতে পারে মা খ্যাপে বম হয়ে আছে। নিশ্চিত ওই রিমি বজ্রাত ভালোভাবে মাকে বুঝিয়ে বলেনি। এরপর গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয় তুষি। মা আমি ড্রেস পাল্টে আসছি। তুমি যাও। আমার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নিয়েই আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। এমন কথায় আরও দ্বিগুণ রেগে গেল আমেনা বেগম। দাঁত কটমট করে তুষিকে বলে সে। আমার সাথে চালাকি করিস তাই না? কি ভাবিস আমি বোকা? তোর পেট থেকে আমি হয়েছি। এটুকুনি মেয়ে নাকি আমাকে উল্টা পাল্টা বুঝো দেয়? কালকেই এই দুনিয়াতে এলিয়ার আমাকে তুই বোকা বানাস তাই না? আচ্ছা তোর আসতে হবে না। কোনো সময় রুমের বাইরে দেখলেই তোর শরীরের একটা হাড্ডিও সাথে থাকবে না। আমিও দেখি কতক্ষণ রুমে চুপচাপ বসে থাকতে পারিস। এই বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আমেনা বেগম। ভেতর থেকে তুষি কিছু বলার আগেই তিনি আবার বলে উঠে। রুমে থাকার খুব শখ না? এবার থাক, বন্দি হয়। আজ রাতে আমি আর তোকে খেতে দিব না বলে রাখলাম। কেউ আসলে তাকে সহ আটকে রাখবো? তখনই হনহন করে নিজের রুমে চলে যায় তিনি। তুষি এদিকে মায়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে। এরপর দৌড়ে দরজা হাজার বার ধাক্কালেও কারোর খোলার নাম নেই। অতঃপর হতাশ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। বাবা না আসা পর্যন্ত যে দরজা খুলবে না এটা খুব ভালো করেই জানে তুষি। মাঝে মাঝে তুষি নিজেও বুঝে না তার মা হঠাৎ হঠাৎ এমন আজগুবি কাণ্ডকারখানা কেন করে। একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়। শেষে আর ভাবতে পারল না, তুষি ড্রেস পাল্টে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। যা হবার হবে, আগে কিছু সময় ঘুমিয়ে নেওয়া যাক। রাত তখন গভীর। তুষি সেই যে ঘুমিয়েছিল আর ঘুম ভাঙেনি ওর। এবার শুয়ে থাকতে পারল না। খিদের জ্বালায় পেট চুচু করছে। এপাশ ওপাশ ঘুরে রুমের লাইট অন করে বসে পড়ল। এরপর ধীর পায়ে হেলে দুলে দরজা খুলতেই দেখতে পেল হালকা ভেজানো দরজা। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল বিজয়ী হাসি। দৌড়ে খাবার টেবিলে গিয়েই হুড়মুড় করে ভাত মাংসের ঝোল প্লেটে নিয়েই গপাগপ খেয়ে ঠেকুর তুলে তুষি। সব কিছু আগের মতোই ঠিকঠাক করে রুমে চলে আসে সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রোল করার জন্য ফেসবুকে ঢুকে। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর ফলে এখন তেমন ঘুম আসছে না তুষির। মেসেঞ্জার একের পর এক ফ্রেন্ডদের আড্ডার গ্রুপ চোখে পড়ে তার। চট করে জুইকে মন গলানো সব কথা লিখে একটা বর্ষর লম্বা মেসেজ সেন্ড করে তুষি। কিছু সময় এভাবে ঘুরতে ঘুরতেই ভাবে আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। ডাটা অফ করার জন্য হাত বাড়াতেই মুহূর্তেই মেসেঞ্জারে ভিডিও কল আসে তুষির। ওপাশের কল করা ব্যক্তিকে দেখেই মুখ অটোমেটিক্যালি হা হয়ে যায়। এতে রাতে তুষারের কল। এ যেন আনএক্সপেক্ট। গায়ের ওড়না ভালো মতো ঠিক করে ফোন রিসিভ করে তুষি। দেখতে পায় কালো টি শার্ট পরা অবস্থায় বিছানায় হেলান দিয়ে তুষার শুয়ে আছে। তার চোখজোড়া এক দৃষ্টিতে তুষির চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে গভীর দুটি চোখ দিয়েই ভস্ম করে দেবে তুষিকে। তুষি কিছু বলার আগেই ওপাশ থেকে আগন্তুক জানতে চায়। চুন্নি, এত রাতে কার মন চুরি করার জন্য অনলাইনে এসেছিস? আমি জাস্ট অবাক, তুই না ঘুমিয়ে এই সময়ে ফোন ঘাঁটছিস কি করে? আর একটা কথা, আমি যে চলে আসলাম তুই তো একবারও কল করে আমার খবর নিলি না। ঠিকমতো পৌঁছালাম নাকি রাস্তায় হাড়গোড় ভেঙ্গে পড়ে রইলাম? তুষি মুখ বাঁকিয়ে উত্তর দেয়। সন্ধ্যার পরপরই ঘুমিয়েছি তুষার ভাই। একটু আগেই উঠেছি, তাই ঘুম আসছিল না। শুধু শুধু কি সব উদ্ভব আজগুবি কথা বার্তা তোমার মাথায় ঘুরে? তোমার হাড় ভাঙবে।
এ তো পৃথিবীর চরম আশ্চর্যকাণ্ড। তুসুচুন্নিরে বুঝবি একদিন যখন আসলেই আমার কিছু হয়ে যাবে তখন ভা ভা করে কাঁদবি। তুই আজ তো 1 মিনিটও বই নিয়ে বসিসনি। কাল থেকে আর ফাঁকিবাজি করিস না। এখন ঘুমা তাহলে, এত রাত জাগিস না। তুষার ফোন রেখে দিবে ভেবেই তুষি তাড়াহুড়ো করে বলে, এই শুনো শুনো, মামা মামি কেমন আছে? তুষার নরম গলায় উত্তর দেয়, তোর মামা মামি ভালো আছে, তবে তার ছেলে ভালো নেই। তুষারের কথায় তুষি যেন কথা হারালো। একটু সময় থেমে মিনমিনে কণ্ঠে বলল, মামিকে অনেক মিস করছি। কত মজা হলো এক কয়েকদিন। জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে একটা। তুষার মুখটা চুপসে ফাটা বেলুনের মতো করে জবাব দেয়, শুধু কি মামিকেই মিস করছিস? মামির ছেলেকে বুঝি মনে পড়ে না? মিস টিস করিস না। এবার তুষি যেন লজ্জা পেল। ফোনে তুষারের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। অন্যদিকে ঘুরে বলল, না, আমি কোনো জংলি ভূতকে মিস টিস করি না। তুষু রে, তুই কি জাদু করে গেলি বলতো? এ বাসায় তো 1 মিনিটও টিকতে পারছি না। যেদিকে তাকাই মনে হয় তুই নাকের পানি চোখের নাকি মুখ করে আমার পাশে বসে আছিস। কখন সুযোগ পেলেই আমায় গায়ে সব ঝেড়ে দিতে পারবি। তুষি প্রথম কথাগুলোতে মনে মনে ভারী খুশি হয়েছিল। এবার যেন উল্টে ভীষণ রেগে গেল। তুষার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, অসভ্য, কোনো সময়ও ভালোভাবে কথা বলতে পারো না। এত রাতে এসব বলার জন্য কল করেছ? রাখো বলছি। সব সময় ফাইজলামি। তুষির রাগ দেখে তুষার শোয়া থেকে বসে উচ্চস্বরে হাসতে থাকে। তুষি গোজগোজ করতে করতে ফোন কেটে দেয়। পাশেই জোরে আছাড় মেরে ফোনটা রেখেই ঘুমিয়ে যায় তুষি। মনে মনে বলে, বন মানুষের ঘরে বন মানুষ। সব সময় ফাইজলামি। ভালো কথা যেন মুখেই আসে না। শয়তান। এদিকে তুষারকে এভাবে হাসতে দেখে নূরজাহানের ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবে, ছেলেটা এত রাতে এভাবে হাসছে কেন? আমার আদরের ছেলেটার উপর পরিটরি ভর করল নাকি? বড় বড় পা ফেলে তুষারের রুমের সামনে এসে দরজা ধাক্কিয়ে উচ্চ স্বরে বলে, তুষার, এই তুষার বাবা, কি হয়েছে তোর? এত রাতে এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? চট করে মায়ের কথায় চুপ হয়ে যায় তুষার। হাসি থামিয়ে গলা খাকরি দিয়ে জবাব দেয়, হ্যাঁ মা, পাগল হয়ে গেছি। তোমার জামাইয়ের বোনঝি আমাকে দিন দিন পাগল করে দিচ্ছে। ছেলের কথা কান পর্যন্ত গেল না তার। তবে হাসি থামতে দেখে আবার নিজের ঘরে চলে গেল নূরজাহান। তুষার কিছুক্ষণ নিজের ফোনে তুষির ছবি এক এক করে দেখতে লাগলো। কয়েক ছবিতে চুমু খেয়ে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে গেল তুষার। চলবে গল্প মনোহরণী, 3য় পর্ব। লেখনীতে আনি।